আজকাল যে হারে সবকিছুর দাম বাড়ছে তাতে মাস চালানোটা কিন্তু অনেকের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। মাস শেষের আগেই পকেট গড়ের মাঠ, এই ব্যাপারটা তো আমাদের সবারই বেশ চেনা, তাই না? এটা আমাদের মধ্যে একটা হতাশা আর দুশ্চিন্তা তৈরি করে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এই সমস্যার কিন্তু একটা দারুণ সমাধান আছে, আর আজ আমরা ঠিক সেটাই জেনে নেব। এই প্রশ্নটার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে একদমই ভাববেন না যে এই সমস্যাটা শুধু একজনের। সত্যি বলতে, এটা আজকাল প্রায় সবারই সমস্যা। তবে ভালো খবর হলো, কিছু সহজ কৌশল আর অভ্যেস বদলালে কিন্তু এই পুরো পরিস্থিতিটা দারুণভাবে সামলে নেওয়া যায়, আর একটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ব্যাপারটা কিন্তু মাসের দিন বা তারিখের না। আসল খেলাটা হলো স্ট্র্যাটেজির, মানে কিভাবে আমরা টাকাটা সামলাচ্ছি। একবার যদি ঠিকঠাক কৌশলটা ধরে ফেলা যায়, দেখবেন আর্থিক নিয়ন্ত্রণ আনাটা আর তেমন কোনো কঠিন ব্যাপারই মনে হবে না। তো চলুন তাহলে একদম মূল কথায় আসা যাক। বাজেট ঠিকঠাকভাবে সামলাতে গেলে সবার আগে আমাদের চিন্তাভাবনায় ছোট্ট একটা বদল আনতে হবে, আর সেটা হলো আমাদের খরচের দুটো ভাগকে আলাদা করে চেনা শিখতে হবে। এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, জরুরি প্রয়োজন মানে হলো সেই খরচগুলো যা ছাড়া আমাদের চলবেই না। আর শখ বা ইচ্ছা, ওগুলো হলো সেই সব জিনিস যেগুলো আমরা কিনি যখন আমাদের বাজেটে যোগী থাকে বা সামর্থ্য হয়। এই সংজ্ঞাটা কিন্তু খরচ করার সময় একটা দারুণ গাইডলাইন হিসেবে কাজ করে। মানে, যে কোনো কিছু কেনার আগে জাস্ট নিজেকে একবার জিজ্ঞেস করতে হবে, আচ্ছা, এটা কি এখন না কিনলেই নয়? এটা ছাড়া কি আমার সত্যি চলবে না? আচ্ছা, এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক। এখন এই যে চিন্তাভাবনার বদলটা হলো, এটাকে একটা সত্যিকারের প্ল্যানে পরিণত করতে হবে। চলুন দেখি কিভাবে একটা সাধারণ খরচের তালিকা বানিয়ে নিজেদের আর্থিক অবস্থার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। এই খরচের তালিকা বানানোটা কিন্তু মোটেও ভয়ের কিছু না। আমরা এটাকে একদম সহজ 3টে ধাপে ভাগ করে নিতে পারি। প্রথমত, মাসে যা যা জরুরি খরচ আছে সেগুলোর একটা লিস্ট বানিয়ে ফেলা। দ্বিতীয়ত, প্রত্যেকটা জিনিসের পাশে তার আনুমানিক খরচটা লিখে ফেলা। আর সবশেষে ওই খরচগুলো যোগ করে দেখা মোট কত হচ্ছে। ব্যাস, এই সহজ শুরুটা করলেই দেখবেন পুরো ব্যাপারটা কত সোজা হয়ে গেছে। এই যেমন ধরুন, একটা খরচের তালিকা দেখতে ঠিক এরকম হতে পারে। এখানে মুদি খরচ, বাসা ভাড়া, বিভিন্ন বিল আর যাতায়াতের মতো সাধারণ খরচগুলোর একটা উদাহরণ দেয়া আছে। এই আইডিয়াটা কাজে লাগিয়ে কিন্তু যে কেউই খুব সহজে নিজের জন্য একটা তালিকা বানিয়ে ফেলতে পারে। কিন্তু যতই ভালো প্ল্যান করা হোক না কেন, জীবনে হঠাৎ করে অনেক কিছুই তো ঘটে যেতে পারে, তাই না? আর ঠিক সেই আনএক্সপেক্টেড মুহূর্তগুলোর জন্যে একটা সেফটি নেট বা সুরক্ষা জাল থাকাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। এই কথাটা কিন্তু একদম সত্যি, কারণ জীবন তো আর সবসময় আমাদের প্ল্যান মাফিক চলে না। ধরুন, হঠাৎ করে চিকিৎসার দরকার পড়ল বা বাড়ির কিছু একটা জরুরি ভিত্তিতে সারাতে হলো। বাজেটের ভেতরেই যদি এরকম আপৎকালীন সময়ের জন্য কিছু টাকা আলাদা করে রাখা যায়, তাহলে কিন্তু মূল বাজেটে কোনো চাপ না ফেলেই এই ধরনের পরিস্থিতিগুলো সামলে নেওয়া যায়। আচ্ছা, এইবার আসা যাক আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসের কথায়, যেগুলো কিন্তু একটা বাজেটকে সফলও করতে পারে আবার ব্যর্থও করে দিতে পারে। আমরা এমন দুটো গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলবো যা কেনাকাটার ধরন আর টাকা বাঁচানোর পুরো ধারণাটাই বদলে দিতে পারে। আমাদের প্রায়ই এমন হয় না যে দোকানে বা অনলাইনে কিছু একটা দেখলাম আর সঙ্গে সঙ্গে ভালো লেগে গেল, আর কোনো কিছু না ভেবেই সেটা কিনে ফেললাম। এই যে প্রথম দেখায় প্রেমের মতো করে জিনিসপত্র কেনা, এটা কিন্তু মাসিক বাজেটের ওপর একটা বিরাট চাপ তৈরি করে। আর মজার ব্যাপার হলো, এই কেনা জিনিসগুলো বেশিরভাগ সময়ই পরে আর তেমন কাজের মনে হয় না, শুধু শুধু আর্থিক চাপটাই বাড়ায়। দ্বিতীয় অভ্যাসটা হলো কোথা থেকে কেনাকাটা করা হচ্ছে সেদিকে নজর দেয়া। বড় বড় শপিং মলে কিন্তু প্রায়ই জিনিসের দাম একটু বেশি থাকে, তার ওপর আবার নানা রকমের ট্যাক্সও দিতে হয়। সেখানে প্রতিদিনের দরকারি জিনিস, বিশেষ করে সবজি বা ফলমূল, যদি সাধারণ বাজার থেকে কেনা যায় তাহলে কিন্তু বেশ অনেকটা টাকা বেঁচে যায়। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে এবার এক জায়গায় আনা যাক। এই সবকটা কৌশল আসলে একটা বড় লক্ষ্যের দিকেই আমাদের নিয়ে যায়। আর সেই লক্ষ্যটা আর কিছুই না, সেটা হলো মানসিক শান্তি আর নিজের টাকার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্য করা, খরচের একটা লিস্ট বানানো, এমার্জেন্সির জন্য টাকা জমানো,
আর একটু বুদ্ধি করে কেনাকাটা করা। এই সহজ কয়েকটা পদক্ষেপ যদি ঠিকঠাকভাবে মেনে চলা যায় তাহলে কিন্তু যে কেউই আর্থিক চাপ থেকে বেরিয়ে এসে একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাতে পারে। ব্যাপারটা শুধু টাকা বাঁচানো নয়, এর চেয়েও অনেক বড়। এটা হলো নিজের আর্থিক ভবিষ্যতের লাগামটা নিজের হাতে তুলে নেওয়ার মতো একটা শক্তিশালী পদক্ষেপ। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, এই যে আর্থিক স্থিতিশীলতা, এটা আসলে জীবনে কি নতুন সুযোগ এনে দিতে পারে? একটা নতুন বাড়ির স্বপ্ন, ছেলেমেয়ের ভালো পড়াশোনা, নাকি একদম টেনশন ছাড়া একটা নিশ্চিন্ত অবসর জীবন? যখন নিজের বাজেটটাকে নিয়ন্ত্রণে আনার সঙ্গে এই বড় স্বপ্নগুলোকে জুড়ে দেওয়া যায়, তখন কিন্তু পুরো ব্যাপারটা আরও অনেক বেশি অর্থবহ আর উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে।